আজকের গল্পটির নাম সুমিতার সংসার। গল্পটি লিখেছেন জয়া চক্রবর্তী। সুমিতার আজ ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। অথচ কেন যে ভালো লাগছে না তার স্পষ্ট কারণ সে খুঁজে পাচ্ছে না। কারণের কষ্টকে দূর করা যায়, কিন্তু অকারণের কষ্টকে দূর করা বড় শক্ত। অথচ মজার কথা, আজ তো সুমিতার খুশি হবার দিন, ভীষণ ভীষণ খুশি হবার দিন। সুমিতা যা যা নিয়ে এত বছর ধরে অভিযোগ করে এসেছে সেই প্রত্যেকটা জিনিস আজ তার পূরণ হয়েছে। তবুও বাবলুর সাথে বাড়ির অমতে বিয়ে করে ঘর ছেড়েছিল আজ থেকে 14 বছর আগে সুমিতা আর বাবলুর সম্পর্কের কথাটা সুমিতার বাড়িতে জানাজানি হয়ে যাবার পরই সুমিতার বাবা স্থির করেছিলেন ওর বিয়ে দিয়ে দেবেন অন্যত্র। মরিয়া সুমিতা ছুটে এসেছিল বাবলুর কাছে, বলেছিল, অন্য কারোকে বিয়ে করার থেকে আমার মরে যাওয়াও ভালো, তার চেয়ে যেমন করে হোক আমাদের বিয়ে করতেই হবে। বাবলু বলেছিল, কিন্তু আমার যা রোজগার, আমি যদি এখন বিয়ে করি সংসার চালাবো কিভাবে? তুমি অনেক সুখে থেকে অভ্যস্ত সুমিতা, আমি যে তোমার তেমন করে যত্নে রাখতে পারবো না। সুমিতা জল ভরা চোখে হাত চেপে ধরে বলেছিল, সুখ চাই না আমার, শুধু তোমায় চাই। যেমন করে রাখবে তেমনই থাকবো। গাছতলায় থেকে তোমার সাথে দুঃখের ভাত ভাগ করে খেতেও আমি রাজি, কিন্তু অন্য কারোকে বিয়ে করা অসম্ভব। বাবলু বিয়ে করে গাছতলায় রাখেনি, এনে তুলেছিল নিজের টিনের চালে 2 কামরার বাড়িতে। সেই সুমিতার সংসার, শ্বশুর শাশুড়ি দেওর ননদ কেউ নেই, একদম একার সংসার। প্রথম অনেক স্বপ্ন নিয়ে সে সংসার গোছানো শুরু করে। টিনের চালের প্লাস্টারবিহীন ইটের বাড়িকেই করে তুলতে চেয়েছিল স্বর্গ, কিন্তু কয়েকদিন যেতেই সে বুঝল, অভাব দরজা দিয়ে ঢুকলে প্রেম জানালা দিয়ে পালায়। কিছুদিনের মধ্যেই শুরু হয় তাদের মধ্যে খিটিরমিটির। শুধু যদি অভাব হতো তাহলে হয়তো একরকম হতো, কিন্তু বাবলুকে সুমিতা মনে হতে থাকে মাত্রা ছাড়া দায়িত্বজ্ঞানহীন। কোনো কাজই সে ঠিকমতো করে না। আলমারির দোকানের কাছ থেকে যে টাকা আসে তাতে সংসার চালাতে হিমশিম খেতে হয় সুমিতাকে। বেশ একটু দূরে পাইকারি বাজার থেকে সে বাজার করে সস্তা হবে বলে। রেশনের লাইন দিয়ে চাল তোলে, কেরোসিন তেলের লাইনে ঠেলা গুঁতো খেয়ে তেল তোলে। আবার এরই মধ্যে সংসারে যাতে একটু স্বাচ্ছল্য আসে তাই নিজের কানের দুলজোড়া বিক্রি করে সে টাকায় কিনে ফেলে একটা সেলাই মেশিন। শুরু হয় টেলারিংয়ের কাজ। পরিশ্রম যত বাড়তে থাকে, ক্লান্তি যত বাড়তে থাকে, বাবলুর প্রতি অসন্তোষও তত বাড়তে থাকে সুমিতার। মনে হয় সে নিজে যেভাবে সংসারটাকে দাঁড় করানোর জন্য খাটে, সেই ডেডিকেশনটার বেশ খামতি আছে বাবলুর ব্যবহারে। আলমারির দোকানের কাজের পরে সেই তো পারে চালটা এনে দিতে, কিংবা পাইকারি বাজার থেকে বাজারটা করে আনতে। নিদেন পক্ষে সকালের জলটুকু তুলে দিতে পারে, কিন্তু না, বাবলুর যেন সেসবের ইচ্ছেই নেই। মাঝে মাঝে চোখে জল আসে সুমিতার। বাবলু কি তার পরিশ্রম দেখতে পায় না? বাবলু কি তাকে আদৌ ভালোবাসে? বাসলে কি এভাবে তাকে খাটতে দিত? একটা ভালো চাকরির চেষ্টাও তো করতো নিদেন পক্ষে। কিন্তু এইসব অভিমান চিরস্থায়ী হয় না। যখন রাতে সুমিতাকে কোলের কাছে টেনে নিয়ে বাবলু বলে, আমি জানি সুমিতা, তোমার খুব কষ্ট, অনেক খাটতে হয় তোমাকে, অনেক পরিশ্রম করতে হয় আমার জন্য, আমাদের সংসারের জন্য। কিন্তু দেখো, বেশি দিন নয়, একদিন আমি সব ঠিক করে নেব। সেদিন তুমি রানীর মতো থাকবে, পায়ের উপর পা তুলে। হাসি পায় সুমিতার, এক অপরিসীম মায়ায় ভরে যায় মনটা। একেই বোধহয় আক্ষরিক অর্থে বলে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। কিন্তু বাবলুর এই স্বপ্নটুকু তাকে তৃপ্তি দিত। বাবলু তাকে আদৌ ভালোবাসে কি না ভেবে যে অনিশ্চয়তায় সে ভুগত, তার উপর লাগিয়ে দিত শান্তির মলম। মনে হতো, আহারে, অক্ষম একটা মানুষ, তেমন কিছু করে উঠতে পারে না, কিন্তু আমাকে ভালো তো বাসে, আমায় সুখে রাখতে তো চায়। সাধ্য থাক না থাক, স্বাদটুকু তো আছে। তাই সংসার চলতে থাকে, অভাব অভিযোগও চলতে থাকে। বাবলুর অল্প হলেও মাইনে বাড়ে, সংসারের হাল হয়তো একটু ফিরত, কিন্তু তখনই বাবলু সুমিতার জীবনে নতুন অতিথি এসে পড়ে। খরচও সমান তালে বেড়ে যায়। কার্যত সংসার সেই এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে। বুকায় জন্মাবার পর সুমিতার একই সঙ্গে বেড়ে গেল সংসারের প্রতি অভাব অভিযোগ আর মায়া। বাবলুর অবশ্য বেশ একটা দায়িত্ববোধ তৈরি হলো। সে আলমারির দোকানের কাজের পরে আরও একটা দোকানে পার্ট টাইম কাজ ধরে নিল।
আগে বাবলু 8টায় বেরিয়ে যেত আর রাত 8টায় ঢুকতো। এখন 7:30টায় বার হয় আর রাত 11টায় বাড়ি ঢোকে। সংসারের আয় বাড়লো ঠিকই, কিন্তু সব দায় দায়িত্ব একা সুমিতার ঘাড়ে এসে পড়ল। এতদিন শুধু সংসার ছিল, এখন তার সাথে ছোট্ট বাচ্চার কাজটাও। সুমিতা প্রায়ই গজগজ করে, খেটে খেটে হাড় মাসে কালি হয়ে গেল। একটা সাহায্য যদি কেউ করে, সংসার যেন আমার একার, আর পারি না বাবা। বলে বটে, তবে সে নিজেও জানে সকাল থেকে রাত অবধি বাবলুও তো আলমারি কারখানায় আর তারপরে দোকানে হাড় ভাঙা খাটুনেই খাটে। সুমিতা বাড়ির সামনে সরু মাটিতে লঙ্কা, বেগুন, পুঁইশাক, কুমড়ো গাছ বসায়। বাবলু বলে, এমনি তোমার খাটনির শেষ নেই, এর মধ্যে আবার এইসব গাছ টাছ লাগানোর খাটুনি। সুমিতা বলে, সে খেটে মরা তো আমার কপালে, এ আর নতুন কি। তবু দুটো লঙ্কা ফললেও তো ভালো, সংসারের একটা সাশ্রয় হয়। বাবলু সস্নেহে ওকে কাছে টেনে নেয়, বলে, বড় কষ্ট তোমায়, আমি বুঝি মিতা, কিন্তু দেখো আমি এ কষ্ট তোমায় কিছুতেই থাকতে দেব না। একদিন ঠিক আমি সব গুছিয়ে নেব, সেদিন তুমি শুধু হুকুম করবে বসে বসে। সুমিতা সুখী হয়, কিন্তু মুখে কপট রাগ দেখিয়ে বলে, থাক বাপু, আমার আর রানীর মতো হয়ে কাজ নেই, এই চাকরানি আছে, খিদমত খাটছে, এই ঢের। সুমিতা জানত তার স্বামী স্বপ্ন দেখে, এমন সব স্বপ্ন যা পূরণ করার সামর্থ্য তার নেই। তবু ওর এই স্বপ্নেও যে ও সুমিতাকে রানী করে রাখার কথা ভাবে, এতেই সুমিতা সুখী হতো। তার সংসারের খাটুনি, পরিশ্রম যা নিয়ে তার নিত্য অভিযোগ, তার উপর যেন একটা মমত্বের স্নিগ্ধ অনুভূতির প্রলেপ পড়ত। সুমিতাও ধীরে ধীরে নিজের মতো করে গুছিয়ে নিয়েছিল নিজের দৈনন্দিন জীবন। সারাদিনের প্রচুর দৌড়দৌড়িগুলোকে নিজের রুটিন মতো দিব্যি অ্যাডজাস্ট করে নিয়েই চলছিল সে। পাড়ার লোকেও বলতো, সত্যি বাবলু ভাগ্য করে বউ পেয়েছে, ঠিক যেন দশভুজা, সংসার সামলাচ্ছে, দুটো পয়সা সাশ্রয়ের জন্য চোর কি পাক খাচ্ছে, স্বামীর যাতে সাহায্য হয় তাই আবার সেলাইয়ের কাজও করছে। এমন মেয়ে আজকাল পাবে কোথায়? সুমিতার সামনে কেউ একথা বললেই সুমিতা বলে, মাসিমা আশীর্বাদ করুন, শরীরে যেন সেই ক্ষমতা থাকে যে এমন হেঁপে ঝেঁপে কাজ করতে পারি। নিজের সংসারের জন্য কাজ করব, নিজের স্বামী সন্তানের সুখের জন্য, তাতে আর কষ্ট কি। পাড়ার বয়োবৃদ্ধরা দুহাত তুলে আশীর্বাদ করত, একদিন তুমি রাজরানী হবে দেখো মা। তাদের আশীর্বাদেই কি ফলে গেল, নাকি সবটাই সুমিতার লক্ষ্মী ভাগ্য? বাবলু অবশ্য উচ্ছ্বসিত হয়ে বলেছিল, সব হয়েছে সুমিতার পয়ে, না হলে আলমারির ডেলিভারি দিতে গিয়ে দত্তবাবুর সাথে আলাপই বা হবে কেন? সেই আলাপ ঘনিষ্ঠতায় পরিণতই বা হবে কেন? আর দত্তবাবুই বা কেন ওদের কোম্পানিতে এত ভালো চাকরির অফারটা দেবেন? বাবলু কখনো স্বপ্নেও ভাবতে পেরেছিল যে এমন একটা মোটা অঙ্ক সে মাইনে হিসেবে পেতে পারে? না, এই টাকা নিয়ে রাজপ্রাসাদ কিনে নেওয়া যায় না ঠিকই, কিন্তু সুমিতার জন্য অনেকখানি সুখ কিনতে পারবে বাবলু এই টাকায়। বাবলু বলে, বিয়ে করে থেকে তোমায় তো কিছুই দিতে পারিনি, শুধু পরিশ্রম করে গেছো, যুদ্ধ করে গেছো, এবার তোমার লড়াই শেষ। এত বছর তুমি করে গেছো, আমি দুহাত ভরে নিয়ে গেছি, আর এখন আমি তোমায় একটু সুখ, একটু নিশ্চয়তা দিতে চাই। আনন্দে চোখে জল এসে যায় সুমিতার, এমন প্রাপ্তি যে শুধু ভাগ্যবতী হলেই মেলে। বাবলু বলে, শোনো, আর দুটো পয়সা বাঁচাতে তোমাকে 2 কিলোমিটার ঠেঙিয়ে পাইকারি বাজার ছুটতে হবে না। এই যে এত ভারী মাল নিয়ে এতটা আসো, এতে তোমার শরীরের কতটা ক্ষতি হয় বুঝি না ভেবেছ? এতদিন কিছু করতে পারিনি, তাই বলিওনি, কিন্তু এখন থেকে আর একদম না। আমি রতন মুদির দোকানে কথা বলেছি, তুমি মাসের শুরুতেই লিস্ট করে দেবে, রতনর দোকানে 5 ফরমাস খাটা ছেলেটাকে দিয়ে পাঠিয়ে দেবে। সুমিতা হাঁ করে ওঠে, আরে এ কী কাণ্ড, তুমি আমায় একবার জিজ্ঞেস করবে তো? কতগুলো টাকা শুধু শুধু জলে যাবে। কোথায় রেশনে 13 টাকার চাল, আর কোথায় রতনের দোকানের 42 টাকা কেজির চাল? বাবলু গভীর চোখে সুমিতার দিকে চেয়ে বলে, যাক টাকা, আমার সুমিতাকে আমি আর খেটে খেটে হাড় মাস কালি করতে দেব না। একই সাথে একটা সুখবোধ আর একটা অস্বস্তি লেগে থাকে সুমিতার মনে। বাবলু একটা ঠিকে ঝি হঠাৎ করেই রেখে দেয়। এবার বাবলুর উপরেই রেগে যায় সুমিতা। নতুন চাকরি পেয়ে কোথায় সে দুটো পয়সা জমাবে তা নয়, একের পর এক বাড়তি খরচ করে চলেছে। সুমিতার মনে হয় তাদের 3টে প্রাণীর সংসারে কী বা এমন কাজ যে তার জন্য ঠিকই কাজের লোক লাগবে। অবশ্য কথাটা ভেবে সে নিজেই অবাক হয়। এতদিন তো 3টে প্রাণীর এই সংসারের কাজকেই পাহাড় প্রমাণ মনে হতো,
মাসখানেকও যায় না, ঠিকই কাজের লোকের সাথে বনে না সুমিতার। মেয়েটির কাজ ভীষণ অপরিষ্কার মনে হয়। ঘরের কোণের দিকে ঝাঁট দেয় না, বাসনের পিছনে পোড়া দাগ তোলে না। সুমিতা বাসন মাজলে যেখানে সারা মাসে 2টো সাবান লাগে, এর সেখানে 4টে লাগছে। আলমারির বিছানার নিচে হাত বাড়িয়ে মোছে না। কাজের লোকও বিরক্ত, পাড়ায় বলে বেড়ায়, হাজার মালকিন দেখেছি বাবা, এমন টাইপের দেখিনি। যতক্ষণ কাজ করব ছায়ার মতন পেছন পেছন ঘুরতে থাকবে আর হুকুম করতে থাকবে। শেষে কাজের লোক একদিন মুখে মুখে জবাব দেওয়ায় সুমিতা কাজ ছাড়িয়েই দিল। সুমিতা একটা অদ্ভুত শান্তি অনুভব করল। রাতে বাবলু এসে শুনে বলল, একদম ঠিক করেছ, এসব লোক রেখে কাজ নেই। সুমিতা ভেবেছিল আবার যেমন নিজের সংসারে নিজে গুছিয়ে কাজ করত তেমন করেই করবে। কিন্তু পরদিন দুপুরেই সন্ধ্যা নামের একটি মেয়ে এসে হাজির হয়। এই মেয়েটি পাড়ার মাস্টারমশাইয়ের বাড়ি আজ 10 বছর ধরে কাজ করছে, খুব সুনাম কাজের লোক হিসেবে। বাবলু নাকি তাকেই ঠিক করেছে ঠিকই কাজ করার জন্য। পরের দিন থেকে কাজে আসবে বলে মেয়েটি চলে যায়। হঠাৎই কেন জানি না এক বিষণ্ণতায় চোখে জল এসে যায় সুমিতার। মেয়ে বুকাইয়ের উঁচু ক্লাস হচ্ছে। আগে সুমিতাই মেয়েকে পড়াতো। অনেক খাটতো সে মেয়ের পিছনে। আগের ক্লাসের স্টুডেন্টদের থেকে পুরনো বই জোগাড় করতো, তাদের নোটস জোগাড় করতো, ঘুরে ঘুরে আগের বছরের প্রশ্নপত্র জোগাড় করতো। সবাই বলতো, তুমি এত মেয়েকে নিয়ে খাটো বলেই মেয়েটা প্রতি বছর এত ভালো রেজাল্ট করে। সুমিতা মেয়েকে সেগুলো পড়াতো, মুখস্থ করাতো। বিকেলে ব্লাউজের ফিনিশিংয়ের কাজ করতে করতেই চশমা চোখে দিয়ে পড়া ধরতো সে। কিন্তু এখন মেয়ের পড়াগুলো তার নাগালের বাইরে চলে গেছে একটু একটু। সে নিজে আর্টসের ছাত্রী। বিজ্ঞান অঙ্কটা তার বেশ অসুবিধাই হচ্ছিল। গত বছরই একটা অঙ্কের কোচিংয়ে দিয়েছিল। তাতে সুমিতার খাটুনি বেশ বেড়েছিল অবশ্য। স্কুলে দেওয়া নেওয়া, আবার হাঁপাতে হাঁপাতে কোচিংয়ে দেওয়া নেওয়া। মেয়ের বন্ধুর মায়েরা হেসে বলতো, সুমিতা এই সারাদিন এত পরিশ্রম করে বলে চেহারাটা এমন ছিপছিপে সুন্দর রাখতে পেরেছ, আমরা তো সব মুটিয়ে যাচ্ছি। বাবলু কিন্তু আর সুমিতাকে এই পরিশ্রম করতে দিল না। দুম করে পাড়ার মাস্টারমশাইয়ের সাথে কথা বলেই বাড়িতে মেয়ের জন্য বিজ্ঞান বিভাগে টিচার রেখে দিল সে। মেয়ে আজকাল নিজেই পড়ে, সুমিতাকে অন্য অন্য বিষয় পড়াতে হয় না। অসহায়ের মতো সুমিতা বলেছিল, এত কাঁড়ি গুচ্ছে টাকা দিয়ে বাড়িতে লোক রাখার কী দরকার ছিল। বাবলু ওর মাথায় সস্নেহে হাত রেখে বলে, অনেক অনেক কষ্ট করেছ এতদিন, কিন্তু আর না, এখন তো আর সেই অবস্থা নেই। বিশাল কিছু ধনী না হই, এইটুকু মধ্যবিত্তের সংসার ঠিক চালাতে পারবো। আমি তো রিক্সার সাথেও কথা বলেছি, আগামী মাস থেকে মেয়েকে দিয়ে আসবে ও নিয়ে আসবে। সুমিতা যেন খড়কুটো আশ্রয় করার মতো করে বলেছিল, তাহলে আমি কি করব? বাবলু বলেছিল, বিশ্রাম করবে, নিজেকে একটু সময় দেবে, সিরিয়াল দেখবে, গল্প করবে। পাড়ার বউ মেয়েরা বিকেলে টিভি সিরিয়াল দেখে। শীতের দুপুরে রোদে চুল শুকোতে শুকোতে একে অন্যের সাথে গল্প করে। সুমিতার কোনো কালে ওসবের সময় হয় না। টিভি অবশ্য তারও আছে। সে এতকাল বলতো, আমার বাবু এত সময় নষ্ট করার সময় নেই, নিজের সংসারের গল্পই সাতকাহন, অন্যের সাথে গল্প করব সে ফুরসত কই। এখন নতুন করে এসব করবে ভাবতেই যেন কেমন খাপছাড়া লাগে তার। মনে হয় সে বোধহয় বাতিল হয়ে যাচ্ছে। বাবলু রাতে সুমিতার শুকনো মুখ দেখে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে মিতা, তোমার কি শরীর খারাপ? সুমিতা কি বলবে ভেবে পায় না। তার যে শরীর নয়, মন খারাপ, এ কথা বাবলুকে বলা যায় না, কারণ মন খারাপের কারণটা তার নিজের কাছেই ভীষণ অস্পষ্ট। যে কোনো মেয়েই তো এমন একটা সুখের জীবন চায়, তবে তার যে কোথায় আটকাচ্ছে তা সে নিজেই সঠিক বুঝে উঠতে পারছে না। বাধ্য হয়েই বলে, না মানে শরীরটা ওই একটু আর কি। ভীষণ চিন্তিত হয়ে পড়ে বাবলু। আজ বলে নয়, এ বাবলুর বরাবরের স্বভাব। সে সুমিতার সামান্য হাত কাটলেও দিশাহারা হয়ে যায়। সুমিতা এই বিষয়টা নিয়ে লজ্জাও পায়, আবার ভিতরে ভিতরে একটা প্রচ্ছন্ন সুখ ভোগ করে। কিন্তু আজ আর বাবলু শুধু উদ্বিগ্ন হয়েই শান্ত হলো না। সে জোর করে সুমিতাকে নিয়ে গেল পাড়ার ডাক্তারখানায়। এমনিতে এতকাল অসুখে বিসুখে সুমিতা সরকারি হাসপাতালেই দেখিয়েছে। বলতে নেই সুমিতার শরীর স্বাস্থ্য এতটাই ভালো যে এক বাচ্চা হওয়া ছাড়া ডাক্তার দেখানোর মতো তার হয়ও নি কিছু। পেটের অসুখে একবেলা উপোস, আর সর্দি জ্বর হলে বাসক পাতার রস কিংবা শিউলি পাতার রসেই কাজ চালিয়েছে সে। মেয়ের কিছু হলেও সেই নিয়ে গেছে। বাবলু কোনো কালেই ঠিক এভাবে নিয়ে যায়নি। অবশ্য তার কারণ বাবলু তো বাড়িতেই থাকতো না,
আলমারির কারখানা বা দোকান দুটোতেই ছুটি নেওয়ার বড় বাধা নিষেধ ছিল। তাছাড়া বাবলু বোধহয় সুমিতার উপর দায়িত্ব ন্যস্ত করে নিশ্চিন্ত ছিল বলেই জ্বর, সর্দি কিংবা পেট খারাপে তেমন মাথা ঘামায়নি কখনো। কিন্তু এখন নতুন চাকরিতে এত বেশিক্ষণ বাড়ির বাইরে থাকতে হয় না। বাড়ি ফিরে তাই সুমিতার মুখের দিকে তাকানোর অবকাশ মেলে তার। আজ তাই সুমিতার শত সহস্র বাধাকে উপেক্ষা করে প্রায় জোর করেই নিয়ে গেল ডাক্তারখানায়। রোগ অবশ্য ডাক্তার তেমন কিছু পেলেন না, প্রেশারটাই যায় একটু লো। উনি ভিটামিন লিখলেন একটা। বাবলু ডাক্তারকে বলল, আসলে কি জানেন, সময় মতো খাওয়া দাওয়া করে না, অযথা বেশি পরিশ্রম করে। ডাক্তার বললেন, না মিসেস দে, শরীর নামক যন্ত্রেরও তো বিশ্রাম দরকার হয়, না হলে সেও বিকল হতে সময় নেয় না। চেম্বার থেকে ফেরার পথে দেখা হলো পাড়ার মালা বৌদির সাথে। হেসে বললেন, কি ব্যাপার সুমিতা, কর্তাগিন্নি ইভিনিং ওয়াক নাকি? সুমিতা হেসে বলল, আর বলো কেন বৌদি, একটু ক্লান্ত লাগছিল, তাতেই তোমার দেওর ডাক্তারের কাছে নিয়ে গেছিল। কোনো মানে হয় বলো? মালা বৌদি হেসে বলে, আহা, অমন বলো না গো, একটু যত্ন করতে দাও, ভাগ্য করে এমন স্বামী পেয়েছো। আমরা তো তাই বলি, ভাগ্যবতী মেয়ে তুমি। কানে লাগে ভাগ্যবতী শব্দটা সুমিতার, আশ্চর্য হয় সে। কটা দিন আগেও এরা সুমিতাকে বলতো বাবলু ভাগ্যবান, এমন বউ পেয়েছে বলে। আজ কয়েকটা মাত্র দিনের ব্যবধানে সুমিতা কেমন যেন অপ্রয়োজনীয় হয়ে গেছে। এই ভাগ্যবতী শব্দটা যেন বুঝিয়ে দিচ্ছে যে বাবলুর মতো ছেলেকে স্বামী হিসেবে পাওয়াটা আসলে তার যোগ্যতার অতিরিক্ত প্রাপ্তি। কেমন ভারী হয়ে ওঠে তার মন। বাবলু রাতে খেতে বসে বলল, দেখলে তো, ডাক্তারবাবুও বিশ্রামের কথা বললেন। এবার আর আমি তোমার কোনো কথা শুনবো না। সারাদিন ওই মেশিন চালানো আর চলবে না। আমি যেমন করে পারি সংসার চালাবো, বাড়তি রোজগার দরকার নেই। সুমিতা দারুণ চমকায়। নিজেকে যেন হঠাৎ কেমন অস্তিত্বহীন মনে হয়। হঠাৎই কেমন রেগে ওঠে সে। বাবলু থতমত খেয়ে যায়। কি হয়েছে বুঝে উঠতে পারে না। সুমিতা বলে, কেন এমন করছো? আমার কি নিজের একটা ইচ্ছে অনিচ্ছা থাকতে নেই? আমার সাজানো সংসারে আমাকেই এভাবে অতিথি করে দিচ্ছ? আমি কি এ সংসারের শোকে যে সাজানো শোপিস? দুদিন একটু পয়সার মুখ দেখলেই সব উড়িয়ে পুড়িয়ে দিতে হবে? মেয়ে বুকাই কিছু বুঝতে পারে না। মা আগে যে অভিযোগ করত, তাতে সে বুঝতো যে মায়ের পরিশ্রম হয়, তাকে সাহায্য করার কেউ নেই বলে মা কষ্ট পায়। কিন্তু এখন বাবা এত ভালো ভালো কাজ করার পরেও কেন মা রেগে গেল, তা বুকাই বোঝে না। বুকাইয়ের বিস্মিত দৃষ্টির সামনে সুমিতা নিজেকে সামলে নেয়। রাতে বুকাই ঘুমিয়ে গেলেও সুমিতার চোখে ঘুম আসে না। খেতে বসে যে ছেলে মানুষই আবেগ সে প্রকাশ করে ফেলেছে, তার জন্য নিজেই লজ্জাবোধ করে। আবার তার যে কষ্ট হচ্ছে, তাও তো এক বর্ণ মিথ্যে নয়। সুমিতা নিজেকে বোঝাতে চেষ্টা করে যে তার সুখের অসুখ করেছে। রাত বেড়ে চলে। একসময় পিঠে হাত রাখে বাবলু। বাবলুরও ঘুম আসেনি। সুমিতা মুখ ফেরায়, তারপর অস্পষ্ট বলে, আমায় ক্ষমা করো, খাবার সময় তখন ওরকম করে বলাটা আমার অন্যায় হয়েছে। বাবলু সেই ছোটবেলার মতো সুমিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, দূর পাগলি, তুমি তো ঠিকই বলেছ। আসলে আমি নতুন রোজগারের আনন্দে বাড়াবাড়ি করে ফেলেছিলাম। দেখো, ভেবে দেখলাম তোমার বিবেচনাই ঠিক। মেয়েটা বড় হচ্ছে, পড়াশোনায় ওর মাথা যখন ভালো, ওর পড়াশোনাটা যতদূর চাই চালিয়ে যেতে হবে। তার জন্য খরচ আছে, তাছাড়া বিয়ে দিতেও খরচ হবে। তাই অতিরিক্ত খরচ করাটা সত্যিই ঠিক নয়। তাছাড়া সংসারটা তোমার, তুমি কেমনভাবে চালাবে সে তুমিই এতদিন বুঝে এসেছো, তুমিই বুঝবে। ওসব তো কোনোদিনই মাথায় ঢোকে না আমার। তবে তোমারও তো শরীরটা ভাঙছে, তাই বলি কি, অতিরিক্ত পরিশ্রম করার দরকার নেই। আমি বরং তার চেয়ে যে টাকাটা কাজের লোক, রিক্সা, মাস্টারমশাইকে দিই কিংবা মুদির দোকানে বাড়তি খরচ করছিলাম, সেই টাকাটাই তোমাকে দিয়ে দেব। তুমি প্রয়োজন মতো বুঝে শুনে খরচ করো। তোমার হাতে থাকলে তবু ভবিষ্যতের দুটো পয়সা আসবে, না হলে আমি যা উড়নচণ্ডে। বাবলুর কথা শেষ হবার আগেই ঝরঝর করে কেঁদে ফেলে সুমিতা। বাবলু কিছু বলে না মুখে, শুধু সেই বিয়ের প্রথম যেমন সুমিতাকে কোলের কাছে টেনে নিত, তেমন করে টেনে নেয়। সুমিতার নিজেকে সত্যিই কেন জানি না রানী মনে হয় হঠাৎ। সুমিতার সংসার এখন আগের মতোই চলছে। না, কাজের লোক সন্ধ্যাকে আর ছাড়ায়নি সুমিতা। তবে পাইকারি বাজার থেকেই কেনাকাটা করে। তফাতের মধ্যে বাজার সেরে এখন আর চড়া রোদে হেঁটে ফেরে না, রিকশায় ফেরে। পাইকারি বাজারের দামের যা ফারাক, রিকশা ভাড়া দিয়েও আগের থেকে কম হলেও সাশ্রয় হয়।
চালটা অবশ্য আর রেশনের খায় না, ওটা রতন মুদির দোকানেই বন্দোবস্ত হয়েছে। না, মেয়েকে রিকশায় পাঠায় না সুমিতা, নিজেই দিয়ে আসে নিয়ে আসে। তার মতে মেয়ে বড় হচ্ছে, সঙ্গে থাকাই ভালো। তবে আজকাল দেরি হয়ে গেলেও অটোতে চলে যায় এক একদিন। মাস্টারমশাই বাড়ি এসেই পড়াচ্ছেন। সুমিতা দেখেছে তাতে পড়া ভালো হচ্ছে। বিকেলের দিকটা অর্ডারের সেলাইটাও করে সুমিতা, তবে আগের মতো চাপ নিয়ে নয়, একটু কমিয়ে দিয়েছে। তার বদলে সন্ধ্যায় আধ ঘন্টা সে মধুমিতার রান্নাঘর অনুষ্ঠানটা দেখে। ভালো ভালো রান্না শেখা যায়, তবে গজগজ করে এখনও একইভাবে একই সুরে। বক্তব্য যদিও পাল্টেছে। আগে বলতো, খেটে খেটে হাড় মাসে কালি পড়ে গেল, একটা সাহায্য কেউ করবে না, সংসার যেন আমার একার। আর এখন বলে, যত উড়নচণ্ডী নিয়ে হয়েছে আমার সংসার, টাকা পেলেই উড়িয়ে দিতে হবে। একটু যদি বিবেচনা থাকে, যেদিকে না দেখব। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।